আজকের এই ভিডিও শুরুতেই প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই যারা আমার এই নতুন করে ফিরে আসা সত্যি ভূতের গল্পের নতুন এপিসোডস গুলো মানে সিজন 2 কে একদম খুব পার্সোনালি নিয়েছো এবং কমেন্ট করছো। শুধু সবার কাছে রিকোয়েস্ট, যারা যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো, একটু বেশি করে সাবস্ক্রাইব করো যাতে আরো বেশি মানুষের কাছে পৌঁছাতে পারি। এবং ইনিশিয়ালি তোমরাই সাপোর্ট করেছিলে বলেই কিন্তু এই সিরিজটা আজকে প্রায় 62nd এপিসোডে পা দিচ্ছে। অনেক অনেক ধন্যবাদ আবার বলছি। এবং এইটা ওই সেলিব্রিটি সেজে থাকা ইউটিউবারের মতো ধন্যবাদ দিচ্ছি না, চেয়ারে গম্ভীর গলায় বসে ভূতের গল্প এবং নিজেকে পণ্ডিত ভাবা সেই ব্যাপারটা কিন্তু আমার মধ্যে নেই। আমি তোমাদের বন্ধু এবং খুব সাধারণ একটা জায়গা থেকে বিলং করি এবং বলতেই পারি যে ওই যে অনেক ইউটিউবার যারা শুরু করেছে ভূতের গল্প বলা বা ভূতের ভৌতিক অভিজ্ঞতা, ঘোস্ট এনকাউন্টার সম্বন্ধে কনভারসেশন এপিসোড, সমস্ত চকচকে চকচকে স্টুডিওতে বসে কথা বলা, সামনে মাইক্রোফোন, মাথায় হেডফোন, পেছনে এই তার নিচে ওই, আমার ভেতরে ওই ব্যাপারটা কোনোদিনই থাকবে না। বিকজ আমি নিজে একজন পারফর্মার এবং আমার এই অভিজ্ঞতাগুলো যতটা অনেস্টলি আমি শুনেছি, বক্তব্য যারা বলেছে তাদের কাছে, ততটাই অনেস্টলি তোমাদের সামনে মানে আমি রাখছি। এবং নর্মালি কি হয়, গল্প বলার সময় আমরা কি টেবিল চেয়ারে মাইক্রোফোন নিয়ে গল্প করি? এরম বালিশ কোলে নিয়ে বাড়ির এই পোষ্যকে একদম হাতের কাছে নিয়ে তবেই গল্পটা বলি। আজকে ও গল্প শুনবে প্রত্যেক দিনের মতো। এবার এরম জিভ কি কখনো দেখেছো? এতটা জিভ বেরিয়ে থাকে কারুর? জিভটা বেরিয়েছে দেখো, ঘুমে কাদা হয়ে গেছে একদম। এনিওয়ে, আজকের এপিসোড শুরু হচ্ছে। যারা দেখছো অনেকক্ষণ ধরে তারা তো ভাবছো যে হঠাৎ করে কি হলো, বুকের বাঁদিক থেকে ডান দিকে কি করে মাইক্রোফোনটা চলে গেল। বুকের বাঁদিকে যে মাইক্রোফোনটা ছিল সেটা খোঁচা খাচ্ছিল এর জিভের সাথে, তাই খসখস করে আওয়াজ হবে, সেই ভয়তে ডান দিকে শিফট করে নিলাম। আচ্ছা হ্যাঁ, যেটা বলছিলাম, অনেক ইউটিউবারকে আমি দেখি তারা ভূতের গল্প লোকের থেকে কালেক্ট করে বলে, যেন মনে হচ্ছে ওর বাবার সাথে বা ওর সাথে ঘটনাগুলো ঘটেছিল। আর বক্তব্য কিরাম গলা গম্ভীর করে অনেকেই দেখি এরকম ভাবে বলে, আপনারা অনেকেই আমার এই প্রজেক্টটা দেখার পর চিঠি লিখছেন, আমাকে মেল করছেন, বলছেন আপনাদের গল্পগুলো সবার সামনে রাখতে। আমি দেরি করে করছি বলে ভাবছি নয়তো পছন্দ হয়নি। না না না, আসবে সবার। আমরা কেউ বসে নেই তোমার জন্য। হ্যাঁ, আমরা খুব সাধারণ মানুষ, সাধারণ ফ্যামিলি থেকে বিলং করি, তাই আমাদের গল্পগুলো ভীষণভাবে সাধারণ। এই স্টুডিওর পাশে যেভাবে বাইক যাচ্ছে না, মানে গল্প বলা তো দূরের কথা, গল্প মাথার ভেতরে ঢুকতেও আমার মানে সময় লেগে যাবে। এনিওয়ে, আজকের যে ঘটনাটা সত্যি ভূতের গল্প, এই ঘটনাটা আমার শোনা আমার খুব কাছের একজন দাদা। বলতে গেলে এই এরিয়াতে ও একজন টেকনিশিয়ান, যে প্রথম দিকে তো চিমনি এবং ওয়াটার পিউরিফায়ার সার্ভিস করতে বাড়িতে আসতো। ইনফ্যাক্ট আমার একটা ফ্ল্যাটে ও লাগিয়েওছে, এই ফ্ল্যাটে না অন্য ফ্ল্যাটে ও লাগিয়েছে, মানে তোমার চিমনি এবং ওয়াটার পিউরিফায়ার। পরবর্তীকালে জানতে পারি ও নাকি এসির কাজও করে, এসি সার্ভিসিং এর কাজও করে। সেটা শুনে আমার বাড়িতে এসি ইনস্টলেশনের জন্য ডাকিয়েছিলাম, বরবাদ করে দিয়েছে। ঠিক আছে, এত বাজে সার্ভিস দিয়েছে। এনিওয়ে, ও এছাড়াও আরেকটা কাজ করতো প্রথম দিকে, যেটা শেষ মানে লাস্টের দিকে আর করতো না, সেটা প্লাম্বিং এর কাজ। তার নাম সুখদেবদা। এবং এই সুখদেবদা কিন্তু মানে সত্যি এক্সিস্ট করে মার্কেটে। হ্যাঁ, বেহালা শখের বাজার এরিয়া যারা জানো, শখের বাজারে একটা বিয়ের বাড়ি ভাড়া দেওয়ার কমিউনিটি হল আছে, যার নাম হচ্ছে নীলকণ্ঠ। ওকে, এই নীলকণ্ঠ বিয়ের বাড়ির উল্টো দিকে গলিতেই ওর বাড়ি, সুখদেবদা। আচ্ছা, আরেকটা প্রফেশনও আছে, জ্যাক অফ অল ট্রেডস যাকে বলে। খবরের কাগজ লোকের বাড়িতে একটা সময় ডেলিভারি করতো, এখন হয়তো করে না সেই ব্যবসাটা, জানি না। সুখদেবদার সাথেও আমার মোটামুটি 4-5 মাস দেখা হয়নি বা কথা হয়নি। লাস্ট আমার ওয়াটার পিউরিফায়ার সার্ভিসের জন্য এসেছিল। এনিওয়ে, সুখদেবদার কাছে এই ঘটনাটা শোনা, এবং ঘটনাটা আমি একটু গুছিয়ে বলছি, একদম এক্স্যাক্টলি এই ঘটনাই নাকি ঘটেছিল ওর সাথে। সুখদেবদা বিভিন্ন বাইরে গিয়েও কাজ করে, যেরকম বলছিলাম চিমনি সার্ভিস, ওয়াটার পিউরিফায়ার সার্ভিস থেকে শুরু করে তোমার এসি সার্ভিস, প্লাম্বিং এর কাজও বাইরে গিয়েও করতো, মানে পশ্চিমবঙ্গের বাইরে না, কলকাতার বাইরে বিভিন্ন জায়গায়। ওর কাছে হঠাৎ করে একটা কল আসে একটা এজেন্সির মাধ্যমে, যে ওকে একটা জলের ট্যাঙ্ক এবং প্লাম্বিং এর লাইনে লিকেজ হচ্ছে, চেক করতে যেতে হবে সোনারপুর থেকে। যে রাস্তাটা তোমার রুবির দিকে উঠছে, ওই যে গ্রামটা, সোনারপুর স্টেশন থেকে একটা ব্রিজ ওঠে, ব্রিজটা নেমে গিয়ে যে রাস্তাটা রুবির দিকে যাচ্ছে, যেতে গিয়ে এটা অমৃতা আবাসন বলে একটি ফ্ল্যাট আছে।
ইনফ্যাক্ট তোমরা এর মানে সত্যতা যাচাই করার জন্য অমৃতা আবাসনে ফোনও করতে পারো, কারণ অমৃতা আবাসন একটা কমপ্লেক্স যেখানে কিন্তু এখনো তুমি 1 BHK ফ্ল্যাট একটা কমপ্লেক্সের ভেতরে উইথ পার্কিং, মানে রাস্তায় পার্কিং কমপ্লেক্সের ভেতরে তোমরা পেয়ে যাবে আজকের দিনে দাঁড়িয়েও 5 লক্ষ টাকায় সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট 1 BHK। ভাবতে পারো ওখান থেকে সোনারপুর স্টেশন গাড়িতে আমার লেগেছিল বলতে পারো 25 থেকে 30 মিনিটস, গ্রামের রাস্তা, সেখান দিয়ে যেতে হয়, ভালো রাস্তা, পাকা রাস্তা। ওখানে প্রচুর জমিও বিক্রি আছে, 1.5 লাখ টাকা 2 লাখ টাকা কাঠা। সুখদেবদা ওখানে যখন কাজ করতে যায়, যেদিন সুখদেবদা কাজ করতে যায়, যেতে যেতে দুপুর হয়ে যায়, যাওয়ার পর ঢুকে দেখে ওখানে ইউনিয়নের মধ্যে ঝামেলা চলছে। ইউনিয়নের একটা পোর্শন লোক, সেখানে খুব কম সংখ্যক লোক, তারা বলছে, মানে মাইনরিটি যারা, তারা বলছে না না আমরা এই এরিয়ার প্লাম্বারকে দিয়েই এই লিকেজটা করাবো। আর আরেকটা পোর্শনের লোক যারা সত্যি সাফার করছে এটা নিয়ে, যাদের কমপ্লেক্স থেকে এটা হচ্ছে, তারা আবার বলছে না, এতদিন ধরে আপনাদেরকে বলেছি আপনারা শোনেননি, তাই আমরা যে লোককে কলকাতা থেকে আনিয়েছি সেই কিন্তু এই কাজটা করবে, সার্ভিসটা করবে। সুখদেবদা কনফিউজড হয়ে গেছে, ঢুকে নিজের 2 হুইলার রেখে ওদের এই ঝগড়া ঝামেলা দেখছে, দেখার পর একটা জায়গায় বসে চা সিগারেট খাচ্ছিল। খেতে খেতে জাস্ট ওর কাছে ডাক আসে, বলে না 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 না, মানে যারা ভালো লোক, যারা চেয়েছিল ওই আসুক, যারা ডেকেছিল, তারা বলে না আমরাই জিতেছি, তোমাকেই কাজটা করতে হবে। যাই হোক, এবং এই যে যারা চাইছিল না কাজটা করতে, যারা কাজটা মানে যারা চাইছিল না যে সুখদেবদা কাজটা করুক, সেখানে একটা ভদ্রলোক সমীর বলে, সে বেশি জোর দিচ্ছিল, না 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 ট্যাঙ্কে ফ্যাঙ্কের কাজ করতে হবে না, ও প্লাম্বিং এর কাজ আমাদের এখানে স্থানীয় বাবলু করে দেবে। যাই হোক, লোকটা একটু নেগেটিভ টাইপের, একটু ঝগড়ুটে, একটু নেগেটিভ মাইন্ডেড লোক হয় না কিছু জায়গায়, সেরাম। ফাইনালি সুখদেবদা ছাদে যায়, কমপ্লেক্সটা হচ্ছে 8 তলা কমপ্লেক্স, সেখানে ছাদে যায়, যাওয়ার পর সেখানকার ছাদে দেখে অনেক জায়গায় লিকেজ হয়েছে, অনেক জায়গায় আয়রন জমে পাইপ, মানে কি বলবো, পচে যাচ্ছে, পাইপে রাস্ট হয়েছে। উঠে ট্যাঙ্কের ওপরে ওঠে, এবং নর্মালি যেটা হয় বাইরে কোনো কাজ করতে গেলে ও একা যায় না, ওর অ্যাসিস্ট্যান্ট সঙ্গে যায় থলেতে যন্ত্রপাতি নিয়ে। এই দিন ও একা গেছে কারণ ওর অ্যাসিস্ট্যান্ট অ্যাভেলেবেল ছিল না, এবং ওর একটা বড় ইএমআই চলছে সুখদেবদার বাইকের, যে টাকাটা জোগাড় করতে গেলে অনেক টাকা করে ইনকাম করতে হয়, এবং অ্যাসিস্ট্যান্টকে নিয়ে গেলে তাকেও শেয়ার দিতে হবে, তাই এই টাকাটা একা নেবে বলে একাই কাজ করতে যায়। ও ভাবে যতক্ষণ কাজ লাগবে করে নিয়ে চলে আসবো, ম্যাক্সিমাম কি হবে, পিঠে হাতে গায়ে ব্যথা হবে, বাড়িতে এসে স্নান করে ঘুমাবো, অ্যাটলিস্ট রোজগারের যোগানটা তো হবে, যেটা আমাদের প্রত্যেকটা নিম্ন মধ্যবিত্ত মানুষের স্বপ্ন, যে আমাদের যেন প্রত্যেকদিন কাজ থাকে, যা থেকে আমাদের রোজগার হয় এবং যেখান থেকে আমাদের জীবনযাপনটা সঠিক হয়। যাই হোক, ছাদে ওঠার পর ইনিশিয়ালি কিছু লোক ছিল, দেখালো কাজটা এখানে এখানে ফাটল আছে, এগুলো আছে। সুখদেবদাও কিছু আরো ফাটল বের করলো, কিছু কাজ বের করে সেগুলো প্লাস্টার করতে শুরু করলো, প্রথমে ফাটিয়ে। করার পর আস্তে আস্তে ও খেয়াল করলো যে ছাদে আর কেউ নেই, ও একাই কাজ করছে। আলটিমেটলি ট্যাঙ্কটায়, আগেকার দিনে সিমেন্টের যে জলের ট্যাঙ্কটায় ওঠার জন্য একটা ছোট্ট ইটের তৈরি সিঁড়ি আছে, সিঁড়িটা দিয়ে ট্যাঙ্কের ওপর উঠে, ট্যাঙ্কের ঢাকনাটা যেই খুলেছে, এমন একটা হাওয়া ভেতর থেকে বেরিয়েছে, বা এমন একটা গন্ধ ভেতর থেকে, গ্যাস ভেতর থেকে বেরিয়েছে, যাতে ওর মাথাটা ধরে গেছে, আর যেন মনে হচ্ছে যে শরীরটা প্রচন্ড আনচান করছে, খারাপ লাগছে, কি করবে বুঝতে পারছে না, মানে কোনোভাবেই কিছুই বুঝতে পারছে না। যাই হোক, এরম করতে 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 ও জাস্ট কোনোরকম ভাবে প্যান্টটাকে গুটিয়ে হাঁটুর ওপর, টি শার্ট খুলে, স্যান্ডো গেঞ্জি খুলে ট্যাঙ্কের ভেতরে আস্তে করে নিজে এন্টার করে। ট্যাঙ্কের ভেতরে যখন এন্টার করছে, সেই সময় একটু ভয় পাচ্ছিল যে ট্যাঙ্কটা কতটা ডিপ, বাইরে থেকে তো বেশ অনেকটাই মনে হচ্ছিল দেখে হাইটটা, কিন্তু সুখদেবদার নিজেরও 5 ফুট 8 ইঞ্চি হাইট, এইটুকু অ্যাসিওর করছে নিজেকে যে না, ডুববো না আমি ভেতরে গিয়ে। যাই হোক, ভেতরে শ্যাওলা থাকলে পা হড়কে গেলে আলাদা ব্যাপার, সেসব ভয়ই পাচ্ছিল। যাই হোক, ভেতরে যদি সাপ থাকে বা কিছু থাকে, ওসব ভয়ে থাকে যে কোনো মানুষেরই সাধারণ। ট্যাঙ্কের ভেতরে এন্টার করার পর ভেতরটা ভালো করে দেখতে শুরু করলো, ভেতরের যতটুকু জলের লেভেল আছে তার উপরে, যেহেতু ওর বুকটার ওপরে মানে জল ছিল না, ও দেখতে শুরু করলো চারপাশে কোন দিকে ফাটল আছে। দেখছিল অনেক জায়গায় ফাটল আছে, এবং ভেতরের অনেক জায়গায় গাছ বেরিয়েছে। সেই গাছগুলোকে আস্তে আস্তে চাঁচার গাছগুলোকে বাইরে ফেললো, যেহেতু অ্যাসিস্ট্যান্ট নেই তাই নিজেকেই চেঁচে নিজেকেই মাথা তুলে আবার বাইরে ফেলতে হচ্ছিল সবকিছু। আর যত বড় ট্যাঙ্কি হোক, ঢোকার যে মুখটা, ম্যান হোল যেটা, সেটা তো খুবই ছোট, মানে ওর শরীরটা থেকে একটু বড়, হয়তো 2 ইঞ্চি করে সাইডে হয়তো বড় হবে, একটু মানে শ্বাস প্রশ্বাসে একটু কষ্ট হবেই স্বাভাবিকভাবে, ভেতরে একটা বাজে গন্ধ রয়েছে। ওর কাজ করতে করতে মনে মনে গান গাইছে আর কাজ করছে, এবং একটু মাথা তুলছে, মাঝে মাঝে বিড়ি জ্বালাচ্ছে, খাচ্ছে, আবার ভেতরে ঢুকছে, আবার কাজ করছে। এরকম কাজ করতে করতে যখন প্রায় 6:45 বেজে যায় সন্ধে,
ওই এরিয়াতে অলরেডি মানে তোমার সূর্য মোটামুটি নেমে গেছেন, রিটায়ার করেছেন, অন্ধকার হয়ে গেছে। ওর হঠাৎ করে যেন মনে হলো ও ট্যাঙ্কের যেদিকে দাঁড়িয়ে কাজ করছে, যেদিকে দাঁড়িয়ে ফাটলগুলোকে সারাচ্ছে, প্লাস্টার করছে, তার উল্টো দিকের সাইডে একটা কোনো ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে, অনেক ছোট একটা ছায়া মূর্তি, ছোট হাইটের। হঠাৎ করে চোখে তাকিয়ে দেখছে কেউ নেই, আবার কাজ করছে, গান করছে, সিগারেট জ্বালাচ্ছে। আবার যেন মনে হলো ওর পেছন দিকে কেউ একটা দাঁড়িয়ে আছে, ওর গায়ে হঠাৎ করে এরকম ভাবে কেউ একটা টোকা দিল। পেছনে ফিরে দেখছে কেউ নেই, কেউ নেই। কিন্তু খুব একটা ব্যাপারটাকে খুব একটা গুরুত্ব দিল না সুখদেব দা। জলের তলায় হালকা করে মাথাটাকে ডুবিয়ে দেখতে গেছে ভেতরে কোন জায়গায় ফাটল আছে বা কোনো জায়গায় বাবলস উঠছে বা লিকেজ হচ্ছে কিনা। যেই দেখতে গেছে, হঠাৎ করে জলের ভেতরে ফিল করলো কেউ একটা ওর হাতটা ধরে টানছে, দুটো হাত ধরে কেউ একটা টানছে জলের নিচে ওকে। জলের হাইট বেশি নয়, কিন্তু যেহেতু সাফোকেটেড একটা জায়গা, হঠাৎ করে ভয় পেয়ে গেল। কোনোভাবে হাত দুটো ঝাড়া দিয়ে জলের উপর মাথাটা তুলে দাঁড়ালো। তখন ভাবলো আমি কি ভুল ভাবছি, এখানে আবার কে থাকবে। আবার মাথা ডোবালো। তারপর যেটা দেখলো চোখের সামনে, ওর উল্টো দিকের দেয়ালের কোণে কর্নারে যে দাঁড়িয়ে আছে, দেখে মাথা ফাথা খারাপ হয়ে গেল। জ্ঞান হারাবে করছে, হাজার চেষ্টা করেও জলের ভেতর থেকে মাথাটা তুলে নিঃশ্বাস নিতে পারছে না। কোনো রকমে মাথাটা তুলে ওপরে উঠে নিঃশ্বাস নিতে যেতে ট্যাঙ্কের ওপরে উঠতে গেছে, ওর পা ধরে কেউ একটা টেনেছে, ঝপাত করে জলের ভেতরে আবার পড়ে গেছে। এবারে আর মাথাটা ভেতরে ডোবাতে দেয়নি নিজেকে, দুটো হাত দিয়ে ম্যানুয়ালটাকে মানে ধরে কোনো রকম ভাবে বাঁচার চেষ্টা করছে। পা দুটো কিন্তু নিচ থেকে কেউ একটা টানছে। প্রচন্ড ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যে সুখদেবদা পড়ে গেল। এবং লাস্ট টাইম যখন ডুবেছিল নিচে, যাকে দেখতে পেয়েছিল, একটা সাদা হয়ে যাওয়া, একটা ফুলে যাওয়া একটা বাচ্চা মেয়ের শরীর। বয়স কত হবে 1 বছর 1.5 বছর, ছোট্ট একটা বাচ্চা মেয়ে, ছোট ছোট হাত, কিন্তু ফুলে সাদা হয়ে ফুলে গেছে, চোখ দুটো টকটকে লাল। এবং সুখদেবদার দিকে খুব রাগের চড়ে সে তাকাচ্ছিল জলের নিচে, এখন সুখদেবদা ডুবেছিল। সুখদেবদা ম্যানহোলের ঢাকনাটা দুহাত দিয়ে এরম ভাবে ধরে খুব চেষ্টা করলো উপরে ওঠার, পারলো না। ঝপাত করে ওকে নামিয়ে নিল জলের ভেতরে, নামিয়ে নিয়ে কোনো রকম ভাবে না মানে ওখানে নামিয়ে নিয়ে সুখদেবদার তারপর আর কিছু মনে নেই, তারপর কি হয়েছিল কিচ্ছু মনে নেই। সুখদেবদার শরীরটাকে যখন ট্যাঙ্কের ভেতর থেকে বের করিয়ে ছাদে শোয়ানো হলো, তখন বাজে রাত 8:30 বা 8:40, এক্স্যাক্টলি সুখদেবদার মনে নেই। সুখদেবদার চারপাশে লোকজন ঘিরে রয়েছে এবং একদল লোক সেখানে ঝগড়াও করছে। ইউনিয়নের যে লোকটা, ভদ্রলোক সমীর, সে সবার সাথে ঝগড়া করছে, বলছে আমি বলেছিলাম তো এইসব লোক কাজ জানে না, এদেরকে নিয়ে এসছো, আমি এখানকার স্থানীয় বাবলুকে দিয়ে কাজটা করিয়ে দিতাম। সুখদেবদা হঠাৎ করে শরীরটা ঝাড়া দিয়ে উঠে বসে, একটা বিড়ি জ্বালিয়ে আর কাউকে কিছু বলে না, বলে আমি এখানে কাজ করতে পারবো না। সবাই বলে আপনি আমাদের ডুবিয়ে দিচ্ছেন, কাজটা তো ইনকমপ্লিট করে যান, আমরা ছাদে দাঁড়াচ্ছি। কি হয়েছিল বলুন। আলটিমেটলি সুখদেবদা ঘটনাটা বলার পর ওই স্থানীয় একটা গ্রামের, ওই সোনারপুর থেকে যে রাস্তাটা রুবির আরবানার পাশ দিয়ে বেরোচ্ছে, আরবানা যে নতুন অ্যাপার্টমেন্ট পাশ দিয়ে যে বেরোচ্ছে, নাজিরাবাদ ওই জায়গাটার নাম, মানে ওই গ্রাম থেকে একটা কোনো মানে পুরোহিতকে ডাকা হয় ওখানে, মানে নামাবলী পড়ে একজন পুরোহিত আসে, তাকে সাইকেলে করে নিয়ে আসা হয়। সে ওপরে উঠে, সে নাকি ওখানে একটা অনেক পুরনো গুণিন, মানে হাত গুনে বলে দিতে পারে কি হয়েছে, মানুষ প্রবলেমে পড়লে সেখানে যায়। তার বাড়িতে নাকি তার স্ত্রী নাকি আবার মা শীতলার ভরেও পড়ে। সে ওই ছাদে বসে পুজো করতে শুরু করলো, এমনি বসে কোনো কিছু না নিয়ে, চারপাশে জল ছিটিয়ে সব গুঁড়ো কি একটা নিয়ে এসেছিল, সেটা নাকি চারপাশে ছড়িয়ে ওখানে পুজো করতে শুরু করলো। এবং কিছুক্ষণের মধ্যে ওই গুণিন ভুলভাল বকতে শুরু করলো এবং মাথাটা এরাম করতে শুরু করলো, মানে ভুলভাল বকছে, মানে নিজে সেন্সে থাকলো না, উল্টো পাল্টা চিৎকার করছে, চেঁচামেচি করছে, করে ফাইনালি অজ্ঞান হয়ে গেল। সাইকিক বলা যেতে পারে এই সমস্ত মানুষকে, আমার মতে যা শুনেছিলাম, হয়তো এগুলো জানে না হয়তো সুখদেবদা। যখন জ্ঞানটা ফিরলো ভদ্রলোকের, তিনি উঠে পুরো ঘটনাটা ওখানে বললেন। সমীর বলে যে ভদ্রলোক ফ্ল্যাটের, সেই ভদ্রলোক ওই টাওয়ারেই এক ভদ্রমহিলার সাথে অ্যাফেয়ারে জড়িয়ে পড়েন। সমীরের ওই ফ্ল্যাটে, সমীরবাবুর বয়স 48-49 বছর, তার ওয়াইফ আছে, 2 মেয়ে আছে, 1 ছেলে আছে।
সে ওই ফ্ল্যাটে একজন ভদ্রমহিলার সাথে অ্যাফেয়ারে জড়িয়ে পড়ে। আমি গল্পের কিছুটা প্রিভিয়াসলি মেনটেন করছি, সুখদেব দা আমার নামটাও বলেছেন, কিন্তু যে ভদ্রমহিলার সাথে অ্যাফেয়ারে জড়িয়ে পড়ে সেই ভদ্রমহিলার বর পাঞ্জাবে থাকেন, ইন্ডিয়ান আর্মিতে পোস্টিংয়ে, একাকিত্বে ভুগছিলেন। এই সমীর চ্যাটার্জি প্রচন্ড একটা ক্রুয়েল মানুষ, যে পুরো ইউনিয়নটাকে একা চালাতেন, হাতে প্রচুর টাকা চুরি করতেন দুর্গাপুজোর নামে এবং আরো অনেক ধরনের উৎসবের নামে, মেনটেনেন্সের নামেও চুরি করতেন, আনঅথরাইজ পার্কিং করাতেন বাইরের লোককে দিয়ে, ওই মানে কমপ্লেক্সের ভেতরে নিজে টাকা লুটতেন, নিজে ওখানকার স্থানীয় মানে পলিটিক্যাল লিডারের খুব কাছাকাছি ছিলেন বলে এই সমস্ত অপরচুনিটিগুলো নিজে নিতেন। যাই হোক, উনি এই ভদ্রমহিলার সাথে জড়িয়ে পড়েন এবং ভদ্রমহিলা আলটিমেটলি প্রেগনেন্ট হয়ে যান। প্রেগনেন্ট হওয়ার পরে যখন ডেলিভারি হবে বা যখন ফাইনালি ডেলিভারি হওয়ার সময় ভদ্রলোক বলে আমি এই সম্পর্ক রাখতে পারবো না এবং আমি এই বাচ্চাকে অ্যাবর্শন করাতে হবে। ভদ্রমহিলা এটার এগেনস্টে যায়, জোর করে ওই বাড়িতে, ওই ওই কমপ্লেক্সের ভেতরে পিকনিক হচ্ছিল সেই সময়, সমীর বাবু একটা পিকনিকের সন্ধেবেলা জোর করে ভদ্রমহিলার ফ্ল্যাটে গিয়ে ডাক্তার নিয়ে গিয়ে, মানে যাদেরকে হাতুড়ি ডাক্তার বলে, অ্যাবর্শন করানো হয় লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে। যে বাচ্চাটা নবজাতক, যে বাচ্চাটি বেরোয় পেট থেকে, তাকে কোনো জায়গায় লোকানোর সময় মানে সময় পায়নি, তাকে ওই জলের ট্যাঙ্কের ভেতরে ডুবিয়ে মেরে দেওয়া হয়েছিল প্যাকিং করে। সেই বাচ্চাটির আত্মা ফিরে এসছে, এবং শুধু ফিরে আসছে কথাটা বলা ভুল, ওই ট্যাঙ্কের ভেতরেই রয়ে গেছে, মুক্তি পাচ্ছে না, মুক্তি দিতে হবে। সেই রাতেই ওখানে আরো অনেক ওই গুনিন বাবার আরো অনেক চেলাচামুন্ডাকে ডাকা হলো, তারা অনেক জিনিসপত্র নিয়ে এলো, যজ্ঞ করে অনেক পুজো করে উনি বললেন যে হ্যাঁ আত্মা মুক্তি পেয়ে গেছে, আর কোনো ভয় নেই। সুখদেব দা আর বাকি কাজ করতে রাজি হলেন না, যতটুকু কাজ করেছিলেন ততটুকু টাকা নিয়ে বাড়ি ফিরবেন বলে বাইকে উঠেছেন, ফিরছেন বাড়ি। তখন বেজে গেছে প্রায় রাত 1:30। হঠাৎ করে যেন মনে হলো ওর বাইকের পেছনে কেউ একটা বসে আছে। পেছনে ঘুরে, ব্রেকটা মেরে পেছনে ঘুরে তাকিয়ে দেখছে ওই সাদা ডেড বডির বাচ্চাটা বাইকের পেছনে বসে আছে। ভয় পেয়ে যায়, কোনো রকমে ব্রেকটা কষে বাইকের স্ট্যান্ডটা ফেলে সুখদেব দা বাইক থেকে নেমে পড়ে। দেখে তখনও বাচ্চাটা বাইকের পেছনে বসে আছে। সুখদেব দা ভয় পেয়ে গিয়ে বলে, কি চাও? তোমাকে তো মুক্তি দিয়ে দেওয়া হলো, আমি তো কোনো অপরাধ করিনি, আমাকে কেন ধরে রেখেছো? যাও না, যাও না, আমি তো কোনো অপরাধ করিনি। বাচ্চারা বলে ওঠে, আমিও তো কোনো অপরাধ করিনি, আমি এমনভাবে জন্মেছিলাম যে পেলাম না কোনো নাম, কোনো পরিচয়, মায়ের ভালোবাসা, বাবার স্নেহ, আমি তো পৃথিবীটা দেখতেই পেলাম না, আমার কি অপরাধ? আমি মুক্তি পাইনি এখনো। বলছে, মুক্তি পাওনি মানে? তাহলে গুনিন বাবা পুজো করলো? বলছে উনি ভেবেছিলেন আমাকে মুক্ত করবেন, আমি মুক্তি পাইনি, আমি খুব কষ্টের মধ্যে আছি, আমি ওই ট্যাঙ্কের ভেতর থেকে বেরিয়েছি, কিন্তু এক্ষুনি ঢুকে পড়তে হবে, আমি একটা বন্ধনে আবদ্ধ হয়ে গেছি। বলছে মানে? বলছে আমি জানি না কেন। সঙ্গে সঙ্গে সুখদেব বাইকটা ঘুরিয়ে ওই অ্যাপার্টমেন্টে আবার যায়, কমপ্লেক্সে গিয়ে সবাইকে ডেকে অত রাতে ঘটনাটা বলে। গুনিন বাবাকে আবারও অত রাতে ডাকা হয়। তিনি এবার আগেরবার যে নামাবলী পড়ে এসেছিলেন, এবার পুরো লাল রঙের একটা অদ্ভুত একটা বেশে উনি আসেন। এসে প্রথমেই ওই যেটা বলছিলাম হোয়াইট গুঁড়ো, সেটা ফ্ল্যাটের নিচ থেকে ছড়াতে ছড়াতে ছাদে উঠে যায়। ট্যাঙ্কের জলের ভেতরে যেই ফেলে, জলের ভেতর থেকে ধোঁয়া উঠতে শুরু করে পুরো। উনি তারপরে সবাই বলে, বাবা বুঝতে পারলেন কেন ও আটকে আছে, কেন মুক্তি পাচ্ছে না? সুখদেব বলে। সেটা শুনে গুনিন বাবা বলেন, আমি এখনো বুঝতে পারছি না, আমার এই যে এত পুজো আচ্ছা করলাম পুরোটাই বৃথা গেল, আমাকে ধ্যানে বসতে হবে, নাহলে আমি বুঝতে পারছি না। বলে নারায়ণ শিলা রেখে পুজো করে উনি মেডিটেশনে বসলেন। 1-1.5 ঘন্টা পর চোখটা খুললেন, লাল টকটকে হয়ে গেছে চোখটা গুনিন বাবার, একটা অন্য অবতার লাগছিল দেখে ওনাকে। উনি বললেন এই ঘটনার আরেকটু বাকি আছে জানতে, বলে আবার উনি ধ্যানে বসলেন। এবং ছাদে ততক্ষণে কমপ্লেক্সের মোটামুটি অর্ধেক লোক ভিড় করে ফেলেছিল ওই টাওয়ারের ছাদে। এবং হঠাৎ করে
গুনিন বাবা দেখলেন চোখটা খোলার পর সিকিউরিটি গার্ড যে ছাদে উঠেছিল সে ভুলভাল বকতে শুরু করেছে, আর তার মাথা এরকম করে কাঁপছে, ভুলভাল বকছে। সে হঠাৎ করে দাঁড়িয়েছিল, মাটিতে পড়ে গিয়ে সেখানে গড়াগড়ি খাচ্ছে, মানে খুব ভুলভাল বকছে, দাঁত দিয়ে কামড়ে ধরছে দেয়াল, খুব খারাপভাবে আঁচড় কাটছে দেয়ালে, দেয়ালে দাগ হয়ে যাচ্ছে, তার হাত দিয়ে রক্ত বেরোচ্ছে। গুনিন বাবা তখন গঙ্গা জল মন্ত্র পড়ে গায়ে ছেটালো, সঙ্গে সঙ্গে ওখানে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল সিকিউরিটি। আবার মেডিটেশনে বসলেন। এই ফাইনাল মেডিটেশন করতে করতে হঠাৎ করে যে আগুনটা সামনে জ্বলছিল সেটা অনেকটা হাইটে উপরে উঠে গেল। চোখটা ভাঙলো, চোখটা খুললেন, তখন বাজে প্রায় রাত 3:30 পৌনে 4টে। তিনি বললেন, হ্যাঁ আমি জানতে পেরেছি কেন ও মুক্তি পাচ্ছে না। ওর যখন অ্যাবর্শন হয়েছিল, যে নারী যখন কাটা হয়েছিল পেট থেকে, বেশ কিছু মাংসপিণ্ড বা বেশ কিছু ওই নলি ফলিগুলো, যেগুলো অ্যাপার্টমেন্টের ঈশান কোণে একটা জায়গায় পুঁতে দেওয়া হয়েছিল, যার উপরে গাছ পোঁতা হয়েছে, গোলাপ গাছ, ওই জায়গায় নিয়ে চলো। ওই জায়গায় নিয়ে যাওয়া হলো এবং সেখানে আলাদা করে একটি চিতা টাইপের ছোট কাঠ দিয়ে সাজালেন। মাটি খুঁড়ে কিছুই পাওয়া গেল না, কিন্তু যে প্যাকেটগুলো পাওয়া গেল যার ভেতরে ছিল, সেই প্যাকেটগুলোকে নতুন করে পোড়ানো হলো। নিশ্চিন্ত হলেন ওই কমপ্লেক্সের সমস্ত মানুষ। সুখদেব বাড়ি ফিরে এলো, কিন্তু তারপর থেকে সুখদেব বেশি টাকার অফার পেলেও কোনো জায়গায় কখনো যাননি আর এই কাজ করতে। কেমন লাগলো গল্পটা? সত্যি ভূতের গল্পের আজকে অনেক দিন হয়ে গেল, অনেক মাস হয়ে গেল। তোমাদের সাপোর্ট আগেও পেয়েছি, এখনো পাবো আশা করছি। প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো গল্পটা, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে শেয়ার করো, তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করো। দেখো আমার সাপোর্ট বলতে তোমরাই আছো। তোমরা যেভাবে কমেন্ট করো, প্রত্যেকে খারাপ লাগলেও প্লিজ কমেন্ট করো, ভালো লাগলেও কমেন্ট করো। তোমাদের কথার মাধ্যমেই তো কারেকশন করতে পারবো, আরো বেটার বলতে পারবো। প্লিজ সাপোর্ট করো। ভালো থেকো সবাই, নমস্কার।